প্রমাণ খুঁজে পেতেই আসল অপরাধীর নাম জানতে পারছে গীতা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গীতা তো অনেক আগে থেকেই রহস্যের সমাধান করতে চাইছে, কিন্তু বারবার কেউ না কেউ বাধা দেওয়ায় কিছুই আর করে উঠতে পারছে না। তবে এবারে আর হাল ছাড়বার নয়। গীতা তো ঢালিকে অ্যারেস্ট করার জন্য একটা ফোন দিয়ে এঁটেছে। গীতা এসে বলে, এই যে ঢালিবাবু, আপনাকে তো এত সহজে যেতে দেওয়া হবে না, কারণ আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করা হবে। তখন ঢালি বলে, কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করা হবে জানতে পারি কি? আর তার মধ্যে গীতা বলে, কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হবে সেটা আপনি ঠিকই জানতে পারবেন। তার আগে আপনি বলুন তো যে আপনি কৃপানের সাথে কোন ডিলের ব্যাপারে কথা বলছিলেন। এরপরেই ঢালি বলবে না বলে ঠিক করে। আর তখনই গীতা ঠাস করে এক চড় মেরে দেয় ঢালিকে। তারপর ঢালি যখন গীতাকে মারতে হাত তোলে, গীতা হাতটা ধরে নেয় আর বড়বাবুকে বলে, নিন বড়বাবু, এই গ্রাউন্ডে ওকে অ্যারেস্ট করে নিন। ঢালি বলে, এটা কিন্তু ঠিক না বড়বাবু, এইভাবে আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না। তখনই পঙ্কজ খাসনবিশ বলে, শোনো ঢালি, কি পারি আর কি পারি না সেটা অন্তত তোমার কাছ থেকে শিখবো না। যা অন্যায় করেছো এরপরে আর মুখ ফুটে কিছু বলো না। তুমি একজন সরকারি কর্মচারী ছিলে, সেখান থেকে এখন গুন্ডা মাফিয়াদের দলে নাম লিখিয়েছো, আবার বড় বড় কথা বলছো। কোনটা ন্যায় অন্যায় আমি কি তোমার কাছ থেকে শিখবো? সেটা কখনো হবে না। তার মধ্যেই গীতা বলতে থাকে, আর একটা কথা জেনে নিন, আপনি 10 লক্ষ টাকা চেয়েছেন কৃপানের থেকে। সেই টাকাটা কেন চেয়েছেন সেটাও আমি খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। ঢালি তখন বলে, তোর যা করবার করে নে, তুই কিছুই জানতে পারবি না। আরে এরা তো কেউই না, আসল খেলাটা খেলছে অন্য কেউ, যাকে তুই এত সহজে ধরতে পারবি না। গীতা বলে, কে সে? বল বল কে সে? কিন্তু ঢালি তখন বলে, 20 লাখ টাকা দে, আমি বলে দেব তার নাম। গীতা এই কথাটা শুনে ঠাস করে আবারও ঢালিকে চড় মেরে দেয় আর বলে, একদম উল্টো পাল্টা কথা হবে না, হ্যাঁ? এর মধ্যেই বড়বাবু বলতে থাকে, আপনি চিন্তা করবেন না অগ্নিকন্যা, ওর পেট থেকে কি করে কথা বার করতে হয় সেটাও আমার খুব ভালোভাবে জানা আছে, শুধু সময়ের অপেক্ষা। এর মধ্যেই ঢালি বলে, স্যার আপনি আমার কিছুই করে উঠতে পারবেন না, কারণ আপনি যদি আমাকে অ্যারেস্ট করেন 24 ঘন্টার মধ্যে আমাকে বেল করানো লোকের অভাব হবে না। তাই বড়বাবু এখানে অন্য কোনো স্টেপ নিতে পারছে না। এর মধ্যেই দেখা যায় কিরণ কান্তি, রতি সবাই মিলে খুব সুন্দর করে টেবিলটা সাজিয়েছে, কারণ আজকে আসবে স্বস্তিক মুখার্জি। বলতে বলতে স্বস্তিক চলে এসেছে। আর তখনই কিরণ কান্তি বলে, এসো বাবা এসো, এখানে ভালো করে বসে খাও তো দেখি, আমরা পুরনো সব কথা ভুলে গেছি, আর তুমিও ভুলে যাও। মেহেক তখন বলে, দাঁড়াও, আমি এক কাজ করি, আমি বরং যার মাল তাকে একবার ফোন করে সবটা জানিয়ে দিই। ইলিন বলে, কাকে ফোন করছিস? মেহেক বলে, আমি ফোন করছি গীতা বৌদিকে। এরপর গীতাকে ফোন করেছে আর বলে, গীতা বৌদি, ছোটদা ভাই কিন্তু চলে এসেছে। গীতা বলে, ওকে একটু চোখে চোখে রেখো, ওই কাভিয়া একদম ডেঞ্জারাস হয়ে গেছে স্বস্তিক বাবুকে পাওয়ার জন্য। তখন মেহেক বলে, তুমি চিন্তা করো না, আমরা সবটা সামলে রেখেছি, কিন্তু বেশি দিন আর নিজের মালকে অন্য জায়গায় রেখো না, বলা তো যায় না কি হতে পারে। তখনই গীতা বলে, ঠিকই বলেছো, ঠিক আছে তোমরা ওই দিকটা সামলে রেখো। এরপর স্বস্তিক বলে, এত কিছু রান্না কে করেছে? রতি বলে, কে আবার? কাভিয়া। কাভিয়া ছাড়া আর কে করতে পারে বলো স্বস্তিক? তার মধ্যে কাভিয়া আটপৌড়ে করে শাড়ি পরে স্বস্তিকের সামনে চলে এসেছে। তখনই স্বস্তিক বলে, তুমি কি কোনো নাট্য শোতে যাবে নাকি? চিত্রনাট্যতে? তার মধ্যেই কাভিয়া বলে, এসব তুমি কি আবার বলছো? রতি বলে, আসলে তুমি আসবে তো, তাই আমি ওকে বললাম শাড়ি পরতে, আটপৌড়ে করে শাড়ি। কেমন লাগছে বললে না তো? স্বস্তিক আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। এদিকে গীতার সাথে দেখা করতে বস্তিতে চলে গেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, কি ব্যাপার, তোমার খবর কি? গীতা তখন বলে, আপনি কি ভুল করে এখানে চলে এসেছেন নাকি? তা কি চাই অগ্নিজিৎ মুখার্জি? অগ্নিজিৎ মুখার্জি বলে, চাই কিছু আমার না, তোমার চাই, তোমার অনেক কিছু দরকার আছে তাই না? এরপর গীতা বলে, তা আপনি কি এখানে ডিল করতে এসেছেন? বস্তিবাসী অনেকেই ছিল আর বলে, দেখুন আপনারা এই মানুষটাকে ভালো করে চিনে রাখুন, ইনি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য অনেক কিছুই করতে পারে, জানেন না আপনারা সেটা, আজকে জেনে নিন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি কিন্তু আমাকে অপমান করছো, আর এই অপমান করবার সাহস তুমি দেখাতে পারো না গীতা। গীতা তখন বলে, আমি অনেক কিছুই করতে পারি যেটা হয়তো আপনি জানেন না, এখান থেকে চলে যান, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, চলে তো আমি যাবই, তার আগে তোমার সাথে অনেক হিসাব আছে, সেগুলো মিটিয়ে নেব। গীতা বলে, কিচ্ছু করতে পারবেন না আপনি,
আপনার সাথে দেখা হবে, কথা হবে কোর্টে, এখানে নয়। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তার মধ্যেই বড়বাবু ভাবতে থাকে এই সব কিছুর পেছনে কে থাকতে পারে, কে এই সব কিছু করছে, আমাকে জানতে হবে আর অগ্নিকন্যাকেও জানাতে হবে। স্বস্তিক তো খেতে শুরু করবে, কিন্তু ভাবতে থাকে কোনটা দিয়ে আগে শুরু করবে। আর তখন কাভিয়া বলে, কি হলো স্বস্তিক, তুমি এইভাবে রয়েছো, আরে খাও, খেতে শুরু করো, সব কিছু তো সাজিয়ে দেওয়াই আছে। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে কিরণকান্তি আর বলে, অগ্নিজিৎ বাবু, তাহলে পুরনো সম্পর্কটা আমার জোড়া লাগতে শুরু করেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, মানে কি বলতে চাইছেন আপনি? তখন কিরণকান্তি বলে, আপনার ছোট ছেলে স্বস্তিক মুখার্জি, সে তো আমাদের বাড়িতে এসেছে। আমার মেয়ে তাকে যত্ন আত্তি করে সব ব্যবস্থা করছে খাওয়ানোর জন্য। আপনি ভাববেন না যে আমার মেয়ে আর আপনার ছেলে এখন আর সেই সম্পর্কটা শুরু করতে পারবেন না, কিন্তু না, ওরা সেই সম্পর্কটা আবার শুরু করছে আর ওদের বিয়েও হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, এটা তো খুব ভালো একটা কথা। আমিও চাই যে ওর সাথে আমার ছেলের বিয়েটা হোক। কোথাকার কোন গীতা, যার জন্য আমার ছেলেকে অনেক ভুগতে হয়েছে, এমনকি বাড়ি এসে ডিভোর্স পেপারে সাইন পর্যন্ত করিয়ে নিয়ে গেছে, তার সাথে আমি আর কোনোভাবেই আমার ছেলেকে দেখতে চাই না। তখন অন্যদিকে গীতার সাথে কথা বলে স্টেফনি আলিকার, তারপরে, তুই ওই মানুষটাকে এইভাবে অপমান করলি কেন গীতা? গীতা তখন বলে, আমি অপমান করতে চাইনি, কিন্তু করতে বাধ্য হয়েছি। আসলে আমি যদি ওনাকে অপমান না করতাম, আমাদের যে ঐনুকূল সম্পর্ক আছে সেটা যদি সবাইকে না দেখাতাম, তাহলে আসলেই যে অপরাধীরা তারা গুটি সাজাতে পারতো না। তাদেরকে দেখানোর জন্যই আমি এই সব কিছু করছি, তাদেরকে দেখাচ্ছি যে মুখার্জি বাড়ি থেকে আমি কতটা ডিস্টেন্স মেনটেন করছি। কিন্তু না, মুখার্জি বাড়ি আমি এত সহজে ছেড়ে দেব না, কারণ আমি ওই বাড়ির প্রত্যেকটা মানুষকে নিজের থেকেও বেশি ভালোবাসি। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, খুব তাড়াতাড়ি আমি কাভিয়ার সাথে স্বস্তিকের বিয়েটা দিতে চাই। এরপর কাভিয়া বলে, সত্যি আঙ্কেল, আপনি এরকম কিছু করতে চান? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, অবশ্যই, তুমি দেখতে থাকো, তোমাকে কথা দিলাম যে খুব শীঘ্রই তোমার সাথে বিয়েটা হবে স্বস্তিকের। এর মধ্যেই চলে এসেছে সাত্বিক আর বলে, তুমি এত সহজে তোমার ছোট বৌমাকে ভুলে যাবে? আমি যতদূর জানি তুমি তোমার মেয়েদের থেকেও বেশি ভালোবাসো গীতাকে, কারণ গীতা তোমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপ, একদম চুপ, আমি আর এই সমস্ত কথা শুনতে চাই না। যা হবার তা হয়ে গেছে, আর যা হবার সেটাই হবে। এর মধ্যে স্বস্তিক তো খাবারগুলো খেতে শুরু করে আর বলে, এই রান্নার টেস্ট হুবহু গীতার রান্না করার মতো, কেন এরকমটা বলো তো? তখন কাভিয়া বলে, কি বলছোটা কি স্বস্তিক? স্বস্তিক বলে, হ্যাঁ, আমি গীতার রান্না এতদিন ধরে খেয়েছি আর আমি চিনবো না? এটা কখনো হতে পারে? এদিকে গণেশ গাঙ্গুলিকে সুস্থ করিয়ে বাড়ি নিয়ে এসেছে গীতা আর জিজ্ঞেস করে, বাবা তুমি বলো তো, তোমাকে কোন দিক থেকে অ্যাটাকটা করা হয়েছিল? এরপর দেখায় ডান দিক থেকে, দরজার কাছ থেকে কেউ এসেছিল আর বাড়িটা ওই দিক থেকেই মেরেছিল। তখন গীতা এদিক ওদিক সার্চ করতে থাকে আর পেয়ে যায় একটা কানের দুল, যেটা দেখার পরে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে ওটা কার হতে পারে।